বিতর্কের পুরো সময়টা ধরেই বেশ টানটান উত্তেজনা ছিল। ছিল আক্রমণ, পাল্টা আক্রমণ, প্রশ্ন, প্রশ্নের উত্তর, পাল্টা প্রশ্ন এবং টানটান উত্তেজনার মধ্য দিয়ে বিতর্কটি শেষ হওয়ার পরপরই দেখা গেল লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি তিনি তার পোডিয়াম থেকে নেমে সোজা হেঁটে এগিয়ে গেলেন কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোলিয়েভের পোডিয়ামের কাছে। দুজনে দাঁড়িয়ে সেখানে কথা বলতে শুরু করলেন। পরস্পরের দিকে তাকে হাসছেন, কথা বলছেন, হাসছেন। এক পর্যায়ে মার্ক কার্নি পিয়েরে পোলিয়েভের বাহু ধরে অনেকটা আন্তরিকতার ঝাঁকি দিয়ে কথা বললেন, হাসলেন। মার্ক কার্নি পিয়েরে পোলিয়েভও মার্ক কার্নির দিকে থাম্ব আপ করে তাকে একরকম সম্ভাষণ জানালেন। অথচ মাত্র কয়েক মিনিট আগেই এই বিতর্কে দুই নেতা পরস্পরের দিকে, পরস্পর বলবো না, মূলত পিয়েরে পোলিয়েভ মার্ক কার্নিকে একেবারে আক্রমণে জবুথু করে ফেলার চেষ্টা করেছিলেন। দর্শক, বলছিলাম যে আজকে যেই বৃহস্পতিবার ফেডারেল নির্বাচনকে সামনে রেখে যে জাতীয় ডিবেট, ন্যাশনাল ডিবেট, ইংরেজি ভাষায় যে ডিবেটটি অনুষ্ঠিত হলো, সেই ডিবেটের পরপর ছিল এই দৃশ্যটি এতক্ষণ যেটি আমি বর্ণনা করলাম। বুধবার এবং বৃহস্পতিবার দুদিনই দুটি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে কানাডার প্রায় সবকটি জাতীয় নির্বাচন কিংবা প্রভিন্সিয়াল নির্বাচন, এমনকি মিউনিসিপ্যাল নির্বাচনের আগেও প্রধান নেতারা এরকম একটি বিতর্কে অবতীর্ণ হন। সেখানে প্রত্যেকে পলিসি নিয়ে কথা বলেন, অন্যরা তার বিরোধী পক্ষ তাকে প্রশ্ন করেন, উত্তর দেন। এরকম একটি এর ভিতর দিয়ে ভোটাররা, দর্শক যারাই দেখেন, তারা তাদের সমর্থন যাচাই বাছাই করার ক্ষেত্রে বা সমর্থন পাকাপোক্ত করার ব্যাপারে তারা এক ধরনের একটা উপসংহারে আসেন। এবার যেহেতু একেবারেই স্বল্প সময়ের নির্বাচনী প্রচারণা চলছে, ফলে এবারের 36 দিনের প্রচারণা, এবার মাত্র দুটি বিতর্ক রাখা হয়েছে। একটি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, যেটি গতকাল হয়েছে, আর একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এর বাইরে মন্ট্রিয়াল বেসড অন্য একটি মিডিয়া হাউস তারা একটি বিতর্ক করার চেষ্টা করেছিলেন। তারা আমন্ত্রণও জানিয়েছিলেন সবকটি দলের নেতাকেই, কিন্তু মার্ক কার্নি সেই বিতর্কে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানানোর কারণ হচ্ছে, যে মিডিয়া হাউসটি বিতর্কের আয়োজন করেছিল তারা বলেছিলেন যে যারা এই বিতর্কে অংশগ্রহণ করবেন, অর্থাৎ মার্ক কার্নি, জাগমিত সিং, পিয়ারে পোলিয়া, প্রত্যেকেই একটা মোটা অঙ্কের ফি দিয়ে সেই বিতর্কে অংশগ্রহণ করতে হবে। জাগমিত সিং এবং পিয়ারে পোলিয়া দুজনে রাজি হয়েছিলেন। দুটি এনডিপি এবং কনজারভেটিভ পার্টি তারা রাজি হয়েছিল যে তারা ওই ফি দিয়ে সে বিতর্কে অংশগ্রহণ করবেন, কিন্তু মার্ক কার্নি কোনো ধরনের ফি দিয়ে কোনো বিতর্কে অংশগ্রহণ করতে রাজি হননি। অবশ্য সেটি নিয়ে পরবর্তীতে মেইনস্ট্রিম মিডিয়াতে বেশ বিতর্ক হয়েছে যে এইভাবে পয়সা চেয়ে বা একটি ইলেকশনের আগে ইলেকশন ক্যাম্পেইন বা ইলেকশন ডিবেট নেতাদেরকে নিয়ে করার, সেখানে পয়সা দিয়ে সেই ডিবেটে অংশগ্রহণ করাটা সমীচীন কিনা, সেটি এথিক্যাল কিনা, সেই প্রশ্ন মেইনস্ট্রিম মিডিয়াতে উঠেছে। যাই হোক, শেষ পর্যন্ত সেই বিতর্কটি হয়নি, দুটি বিতর্কই হয়েছে। দর্শক, আপনারা নিশ্চয়ই যারা বিতর্ক দেখেছেন তারা খেয়াল করেছেন যে দুদিনের বিতর্কেই মূল জায়গাটি ছিল, যে একদম ফোকাল পয়েন্ট যদি বলি আমি, আলোচনার কিংবা বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ইকোনমি। এবং আমি যদি আরও একটু ক্যাটাগরিক্যালি আলাদা করে বলি, তাহলে হচ্ছে ট্রাম্প প্রশাসন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, তার ট্যারিফ এবং সেই ট্যারিফের কারণে কানাডার ইকোনমিতে কী ধরনের প্রভাব পড়বে এবং হু ইজ দ্য বেস্ট লিডার টু ট্যাকল মিস্টার ট্রাম্প। এই বিষয়টি মূলত দুদিনের বিতর্কে একেবারে ফোকাল পয়েন্টে ছিল। তার সঙ্গে প্রাসঙ্গিকভাবে অ্যাফোর্ডেবিলিটি, নাগরিকদের সিকিউরিটি, এইসব জীবনযাত্রার মান, এইসব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। ইন্টারেস্টিংলি দুদিনের বিতর্কেই, এমনিতেও আমি আগের আমার একটি ভিডিওতে উল্লেখ করেছিলাম যে এবারে নির্বাচনী প্রচারণায় ইমিগ্রেশন সামগ্রিকভাবে একেবারেই উপেক্ষিত থেকে গেছে। যদিও সেই ইমিগ্রেশন পলিসি, ইমিগ্রেন্টদের পরিস্থিতি, এইসব পরিস্থিতি আসলে একটি নির্বাচনের দিকে দেশকে ঠেলে দিয়েছে, কিন্তু নির্বাচনী প্রচারণায় ইমিগ্রেশন পলিসি, ইমিগ্রেন্ট, এই বিষয়গুলো একেবারেই অনুপস্থিত। গত দুদিনের বিতর্কেও এই বিষয়টি ছিল না বললেই চলে। যাই হোক, বুধবারের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ডিবেটটি হওয়ার পরে যে জনমত জরিপগুলি হয়েছে, সেই জনমত জরিপে দেখা গেছে যে মার্ক কার্নি কিছুটা সমর্থন হারিয়েছেন।
অর্থাৎ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ডিবেটে মার্ক কার্নি আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারেননি, সেটি মনে হয়েছে জনমত জরিপগুলোর ফলাফলে। এ প্রসঙ্গে বলে রাখি দর্শক যে এখন যে সময়টা এসে পৌঁছেছে, মানে 28শে এপ্রিল নির্বাচনের একেবারে শেষ সময়ে, আর মাত্র 8-9 দিন বাকি আছে ইলেকশনের। ঠিক এই সময়টা হচ্ছে অত্যন্ত ক্রুশিয়াল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে একদিকে পলিটিক্যাল পার্টিগুলো যেমন তাদের ভোটারদের, তাদের সমর্থকদের মানে হুক আপ করে ফেলার চেষ্টা করে, মরিয়া হয়ে চেষ্টা করে, অপরদিকে ভোটাররাও যাদের মধ্যে এক ধরনের দুদুল্যমানতা আছে, যারা ভাবেন যে আচ্ছা ঠিক আছে কী করব, কী করা যায়, তারাও ঠিক এই সময়টার মধ্যেই মন স্থির করে ফেলেন যে কাদেরকে তারা ভোট দেবেন। যদিও প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটি নেতাই তাদের প্রতিশ্রুতি, কমিটমেন্ট বিভিন্নভাবে বক্তৃতায় তারা উল্লেখ করেছেন, বলেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো পার্টি কেউই তাদের মানে যে একেবারে ইলেকশন ম্যানিফেস্টো যেটা বলে আর কি, সেটি এখনও প্রকাশ করেননি। আগামী 2-1 দিনের মধ্যেই, মোস্ট প্রবাবলি ইন কামিং উইকস, তারা হয়তো তাদের সেই ম্যানিফেস্টো, নির্বাচনী প্রতিশ্রুতি তারা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। দর্শক খেয়াল করবেন যে আমি যদি ঠিক বাংলাদেশকে আলোচনায় একটু করে আনি, যে আমরা যে বাংলাদেশে যে নির্বাচনী ইশতেহার যেটি করা হয়, সেখানে শুধু তাদের ধারা মানে একেবারে কে কী করতে চায় সেই সব কথা, একটা প্রতিশ্রুতির কথা থাকে, কিন্তু এখানে আবার ঠিক শুধু কমিটমেন্ট করলে হবে না, সেই কমিটমেন্ট বাস্তবায়ন করতে অর্থের যোগান থেকে আসবে, কত অর্থ লাগবে, কী পরিমাণ খরচ হবে, সব কিছুই দিতে হয়, যেটিকে বলা হয় মানে কস্ট ফান্ডেড প্রমিস। সো ইলেকশন আগামী সপ্তাহ নাগাদ সম্ভবত মানে অল মেজর পলিটিক্যাল পার্টিস তারা তাদের মানে কস্ট ফান্ডেড যে প্রমিস আছে সেটি তারা প্রকাশ করবেন। মূলত সেটি প্রকাশিত হওয়ার পরই ভোটাররা মোটামুটি তাদের মানে মেন্টাল মেকআপটার শেপ ফাইনাল করে ফেলবেন যে তারা সেটি দেখে কাকে ভোট দিবেন কিংবা কোন দিকে যাবেন। আমরা এবার একটু যদি জনমত জরিপের দিকে তাকাই, আজকে বৃহস্পতিবার 17 এপ্রিল দ্য টরন্টো স্টার, যেটি প্রতিদিনই করে দ্য সিগন্যাল, মানে তার বিভিন্ন জনমত জরিপ প্রতিষ্ঠানগুলো যেই সব জনমত জরিপ করে সেগুলোর তথ্যপত্র সংগ্রহ করে তারা গড় করে একটা তাদের ফোরকাস্ট তারা বলে। তাদের ফোরকাস্টে দেখা যাচ্ছে যে ব্যবধান কনজারভেটিভ পার্টি এবং কনজারভেটিভ পার্টি পিয়ারে পোলিয়েভ এবং মার্ক কার্নির লিবারাল পার্টির মধ্যে যে ব্যবধানটা, সেই ব্যবধানটা বেশ খানিকটা কমে এসেছে। এটা হচ্ছে দ্য টরন্টো স্টার দ্য সিগন্যাল, তাদের যেই জনমত জরিপ, তাতে দেখা যাচ্ছে যে লিবারাল পার্টি 42.4% সমর্থন নিয়ে আছে 343টি আসনের মধ্যে। এখন পর্যন্ত তাদের প্রজেক্টেড সিট হচ্ছে 177। মেজরিটি গভর্নমেন্ট করার জন্য 172টি আসন লাগে, তার থেকে তারা 5টি আসন বেশি আছে আজকে পর্যন্ত, যা টরন্টো স্টার সিগন্যালের যেই জনমত জরিপ। কনজারভেটিভ পার্টির অবস্থান হচ্ছে 40.2%, ফলে একেবারে নেক টু নেক, একেবারে হাড্ডে লড়াইয়ের মতো অবস্থায়, কিন্তু সিটের দিক থেকে তাদের অবস্থান হচ্ছে 130 সিট প্রজেক্টেড। গত সংসদে, যে সংসদটি জাস্টিন ট্রুডোর নেতৃত্বে সরকার গঠন করেছিল, সেই সময় লিবারাল পার্টির আসন ছিল 152টি, 152, এবং কনজারভেটিভ পার্টির 120। সো 152 থেকে আজকে পর্যন্ত এই জরিপে প্রজেক্টেড হচ্ছে 177 লিবারাল পার্টির এবং 120 কনজারভেটিভ, 120 থেকে 130, 10টি সিট তাদের। আগামী 7-8 দিনে পরিবেশ কী হবে, পরিস্থিতি কী হবে, আমরা সেদিকে নজর রাখবো অবশ্যই। আবার আমি অন্য আরেকটি জরিপের কথা এখানে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে সিটিভি এবং দ্য গ্লোব অ্যান্ড মেইল, তারা যৌথভাবে আরেকটি জরিপ পরিচালনা করছে। তারাও বিভিন্ন জনমত জরিপ সংস্থাগুলো বা কোম্পানিগুলো যেই জনমত জরিপগুলো তারা করে, সেই তথ্যপত্র একসাথে কম্পাইল করে তার গড় করে তারা প্রতিদিনই একটা আপডেট দেয়। সেই আপডেটে দেখা যাচ্ছে এটি এপ্রিল 16, মানে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ ডিবেটটা হওয়ার পরপর তারা যেটি করেছিল, সেখানে দেখা যাচ্ছে লিবারাল পার্টির অবস্থান হচ্ছে 43.5%, কনজারভেটিভ পার্টির অবস্থান হচ্ছে 38.8%, ফলে 5 পয়েন্ট ব্যবধান আছে। সিটিভি দ্য গ্লোব অ্যান্ড মেইলের যে জরিপ, সেই জরিপ অনুসারে, আর দ্য টরন্টো স্টার দ্য সিগন্যালের যে জরিপ, সেখানে 2 পয়েন্টের মতো ব্যবধান আছে। সো মোটামুটি কাছাকাছি। আমরা সামনের দিন, এখনও আরও 7-8 দিন আছে, দেখা যাক এই 7-8 দিনে কে কতটা ভোটারদের মন জয় করতে পারে। শেষ করবার আগে একটি তথ্য জানিয়ে রাখি দর্শক, যে যারা 28শে এপ্রিল
ব্যস্ত থাকবেন, ভোট দিতে যেতে পারবেন না, কিংবা সেদিন ভোট কেন্দ্রে যেতে চান না, তারা চাইলে 18 এপ্রিল শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত অ্যাডভান্স পোলিং হবে। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত যে কোনো সময় আপনার যে নির্ধারিত ভোট কেন্দ্র আছে, ইতিমধ্যে ইলেকশন কানাডা ভোটার কার্ড আপনাকে পাঠিয়ে দিয়েছে, অথবা আপনি ইলেকশন কানাডার ওয়েবসাইটে ঢুকে আপনার পোস্টাল কোড দিয়ে সার্চ করে আপনি দেখে নিতে পারেন যে আপনার এলাকায় কোথায় অ্যাডভান্স পোলিংটা হচ্ছে, কোথায় ভোট দেওয়া যায় এই সময়ে। সো এই সময় গিয়েও চাইলে আপনারা ভোটটি দিয়ে ফেলতে পারেন। আমি আমার বন্ধুদের, যারা আমার আলোচনা শোনেন, আমার ভিডিও দেখেন, তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব আপনারা ভোট দিবেন। পরিবারের যারা ভোটার আছে তাদেরকে ভোট দিতে উৎসাহিত করবেন, আপনাদের বন্ধুদের ভোট দিতে উৎসাহিত করবেন। এই ভোট দেওয়াটা আমাদের জন্য জরুরি। আমাদের কথা বলা দরকার, আমাদের ভাবনা, আমাদের মতামতের প্রতিফলন ঘটানো দরকার সরকার গঠন প্রক্রিয়ায়, নেতা নির্বাচন প্রক্রিয়ায়। সো আপনারা ভোট দিতে যাবেন, ভোট দেবেন। আজ এই পর্যন্তই দর্শক, কাল আবার কথা বলবো নতুন আপডেট নিয়ে, নতুন তথ্যপত্র নিয়ে। সবাই ভালো থাকবেন।